Hello and welcome to our EFC English Foundation course. এই কোর্সটি আপনার ইংলিশের যত প্রবলেম আছে, স্পেশালি আপনি যদি কনফিডেন্ট না হন ইংলিশ এতদিন পর্যন্ত শিখেও, তাহলে এই কোর্সটি আপনাকে কনফিডেন্স দেবে। তাহলে আমরা শুরু করি। যেহেতু আপনি অলরেডি কোর্সে চলে এসেছেন, তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ। শুধু আপনাকে যে কাজটা করতে হবে, আপনি পেন এবং পেপার নিয়ে সবসময় কোর্সটা দেখতে বসবেন। আপনি পেন অ্যান্ড পেপার নিতে ভুলে গিয়েছেন, দ্রুত পেন অ্যান্ড পেপার নেন, ভিডিওটি পজ করুন এবং পেন অ্যান্ড পেপার নিয়ে তারপরে আপনি লেখা শুরু করুন। স্পেশাল যে বিষয়গুলো আছে, যে জায়গাটাতে নোট ডাউন করতে হবে, আমি কিছু বিষয় বলবো যেটা এর বাহিরে, সেই বিষয়গুলোকে আপনাকে নোট ডাউন করে রাখতে হবে এবং কি করবেন সেই বিষয়টা আমি বলে দেব, প্র্যাকটিসটা কিভাবে করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের ক্লাসটি হলো সেন্টেন্সের উপরে। আপনি কি জানেন আমাদের প্রবলেমটা কোথায় এবং আমাদের কি শেখা উচিত? অনেকটা ধরতে পেরেছেন। এক্স্যাক্টলি আমাদের সেন্টেন্স শেখা উচিত, কারণ যেই ওয়ার্ডসগুলো আমি বলছি সেন্টেন্স আকারে বলছি। যা আমরা বলি সেন্টেন্স বলি, যা লিখি সেন্টেন্স লিখি, যা পড়ি সেন্টেন্স পড়ি, যা শুনি সেগুলো সেন্টেন্স। তাহলে ইংলিশে যদি আমার আপনার প্রবলেম থাকে, তাহলে প্রবলেম কোথায়? সেন্টেন্সে। সেন্টেন্স আমাদের জানা নেই। সেন্টেন্সটা আমাদের যখন জানা হয়ে যাবে, তখন দেখবেন যে ইংলিশটা আপনার জন্য খুবই ইজি, খুবই স্মুথ। ওকে, চলুন সেন্টেন্সের একটু ডিফারেন্টভাবে কিছু শিখি, যেন আমাদের প্রবলেমগুলো এখন থেকেই সলভড হয়ে যায়। ওকে, নাম্বার 1, সেন্টেন্সের আপনি পুরো একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন। যদিও আমরা এর আগে যেভাবে শিখেছি তার থেকে একটু ভিন্নভাবে এখানে দেয়া আছে। সেন্টেন্স সাধারণত দুই প্রকার, যেমন এখানে দেওয়া আছে there are basically 2 types of sentences। দুই ধরনের সেন্টেন্স আছে। কীরকম? নাম্বার 1, ওয়ান ওয়ার্ডের সেন্টেন্স, একটা শব্দ দিয়ে সেন্টেন্স হয়, যেটা আমরা হয়তো এর আগে ভাবতাম যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে তখন সেটাকে সেন্টেন্স বলে। মনে রাখবেন, মনের ভাব প্রকাশ করা, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা। তাহলে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ কিন্তু একটা ওয়ার্ড দিয়ে হয়। যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কি আজকে লাঞ্চ করেছেন? আপনি ইয়েস অথবা নো আনসার দিবেন। তাহলে কয়টা ওয়ার্ড বলেছেন? একটা ওয়ার্ড। কাউকে ধন্যবাদ দিতে যাচ্ছেন, থ্যাঙ্কস বলছেন, কংগ্রাচুলেশনস বলছেন, তাহলে কতগুলো ওয়ার্ডস বলছেন। আপনার এই ওয়ার্ডসগুলো দ্বারা কি আপনার মনের ভাব প্রকাশ পাচ্ছে না? বা অন্যরা যখন বলছে তখন কি আপনি বুঝতে পারছেন না? তাহলে আমরা দেখি ইয়েস বলছি ওয়ান ওয়ার্ড, নো বলছি ওয়ান ওয়ার্ড, কাউকে আমরা বলছি গ্রেট, গুড, তারপর বলছি ওয়াও, আবার বলছি কি হোয়াট। প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এভাবে বলছি ওয়েন, কখন এই ঘটনা ঘটলো। ঠিক আছে, ঘটেছে, ঘটলো, এটা হলো অবস্থার উপর ডিপেন্ড করে আপনি বুঝতে পারবেন যে কখন আপনি এই বিষয়গুলা বা এই এক্সপ্রেশন কোথায় কখন কিভাবে দিবেন। ঠিক আছে, তাহলে আশা করছি আপনি ওয়ান ওয়ার্ডের সেন্টেন্স বুঝতে পেরেছেন। এইবার আসেন শিখি হলো মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স। এই যে মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স, এটারই ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশন হলো মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স। আগে দেখি কি, একের অধিক শব্দ দিয়ে গঠিত সেন্টেন্সকে মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স বলে। যেমন উই আর লার্নিং ইংলিশ, আমরা তো এখন ইংরেজি শিখছি, তাই না? এক্স্যাক্টলি, উই আর লার্নিং ইংলিশ, উই উইল প্র্যাকটিস ইংলিশ, উই উইল বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ ইনশাল্লাহ। ওকে, আমরা ইংলিশে ফ্লুয়েন্ট হব বাই অ্যাকচুয়ালি ফলোয়িং অল অফ দ্য থিংস ইনক্লুডেড ইন দিস কোর্স। এই কোর্সে যা কিছু আছে এগুলো ফলো করে আমরা ইংলিশে ফ্লুয়েন্সি আনবো ইনশাল্লাহ। ওকে, এবার আসেন এই যে এখানে মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স দেয়া আছে, তার মানে একের অধিক শব্দ দিয়ে গঠিত সেন্টেন্সকে মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স বলে। চলেন তারপরে যাই আমরা। মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স, মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স মূলত 3 প্রকার। যেমন there are 3 kinds of multi worded sentence। মাল্টি ওয়ার্ডের সেন্টেন্সেস 3 প্রকার। নাম্বার 1 হলো কি? নাম্বার 1 দেখেন, নাম্বার 1 আছে হলো মিনিংফুল সেন্টেন্স। ওকে, নাম্বার 1 মিনিংফুল সেন্টেন্স, নাম্বার 2 স্ট্রাকচারাল সেন্টেন্স, অ্যান্ড নাম্বার 3 কন্ডিশনাল সেন্টেন্স। আমরা জানি মিনিংফুল সেন্টেন্সগুলো আমাদের প্রত্যেকের বইতে এই মিনিংফুল সেন্টেন্স দেয়া থাকে, স্ট্রাকচারাল সেন্টেন্সও দেয়া থাকে, কন্ডিশনাল সেন্টেন্সও দেয়া থাকে, কিন্তু কখনো একত্রে এক জায়গায় দেয়া থাকে না বলে আমরা এই বিষয়গুলোকে
একসাথে জানি না, কিন্তু আমরা গ্র্যাজুয়ালি বা ডেফিনেটলি উই হ্যাভ টু লার্ন দিস থিংস। ওকে, এই সেন্টেন্সগুলো যদি আপনি প্রপার ওয়েতে জানেন, আপনার সেন্টেন্স বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, শুনে বোঝার ক্ষেত্রে, পড়ে বোঝার ক্ষেত্রে কোথাও কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ওকে, সো চলুন মিনিংফুল সেন্টেন্স কত প্রকার, তারপরে স্ট্রাকচারাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, এগুলো আমরা গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ আমরা শিখব। এই কোর্সটির স্পেশালিটিটা হলো আপনাকে ধরেই একটা জিনিস ধম করে শিখিয়ে দেওয়া হবে না, স্টেপ মেনটেন করে শেখানো হবে, যেটা আপনি সাধারণত অন্য কোথাও পাবেন না। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এটা স্টেপ মেনটেন করেই আপনাকে শেখানো হবে। সো চলুন আমরা তারপরে যাই। কোথাও যদি আপনার একটু বুঝতে সমস্যা হয়, সেই জায়গায় একটু পজ করে তারপরে আপনি এটাকে রিপিট করবেন, প্রয়োজনে রিপিট করে দেখবেন, দেখে বোঝার চেষ্টা করবেন। যদি না বোঝেন সেই ক্ষেত্রে তো আমরা আছি, হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন। হোয়াটসঅ্যাপে নক দিলে বা তার আগে আমাদের লাইভ ক্লাস হবে, এই লাইভ ক্লাসে যোগ দিলে তখন দেখবেন যে আপনার জন্য এটা অনেক সহজ হয়ে যাবে। তখন আমরা ক্লাস মানে কি বলে কোয়েশ্চেন্সগুলো নেব, হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেন্সগুলো করবেন, সেগুলোর আনসার আপনারা কিন্তু পাবেন ইনশাল্লাহ। সো দেখেন, মিনিংফুল সেন্টেন্স, দেয়ার আর 5 ক্যাটাগরাইজ অফ মিনিংফুল সেন্টেন্সেস। দিজ আর অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর কি আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতি, বর্ণনা, ব্যাখ্যা, অনেক কিছু বলে বোঝাই। আমি এটা একটু ডিফারেন্ট ওয়েতে আপনাকে বোঝাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমি একটু দেখি তারপরে সেন্টেন্সগুলো। ওকে, দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞা সূচক বাক্য। অনুজ্ঞা বলতে কোনটাকে বোঝায়? অনুজ্ঞা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ও প্রস্তাব, এগুলাকে বলা হয় অনুজ্ঞা, ঠিক আছে? এই অনুজ্ঞা সূচক বাক্যকে বলা হয় কি? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে যেই সেন্টেন্স দ্বারা প্রশ্ন বোঝায় সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেই সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রস্তাব বোঝায় সে সেন্টেন্স হলো কি? ইম্পারেটিভ সেন্টেন্স। এগুলো কিন্তু মনে রাখতে হবে, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ও প্রস্তাব, এইগুলো বোঝালে সেটা হবে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্স মানে হলো কি? ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। ইচ্ছা প্রকাশ করবে এবং প্রার্থনা করবেন কোন সেন্টেন্স দিয়ে গঠিত হবে এবং কিভাবে গঠিত হবে, ঠিক আছে? দেখেন, আমরা আমাদের এন্টায়ার লাইফে প্রথমে কথা বলি, সাধারণ কথা, অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর আমরা প্রশ্ন করি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর আমরা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ এবং কেউ কোথাও যাবে কিনা, খাবে কিনা, আসবে কিনা, এই প্রস্তাবগুলো আমরা দিই। তারপর আমরা ইচ্ছা পোষণ করি, যদি আমি এটা হতাম, আমার ইচ্ছা, ঠিক আছে, যদি সে এটা হতো। প্রার্থনা করে যে আল্লাহ তোমাকে এটা করুক, ওইটা করুক, প্রার্থনা করি আমরা। তারপরে গিয়ে হলো আমরা আশ্চর্য হই, দুঃখ প্রকাশ করি, আনন্দ প্রকাশ করি, ঠিক আছে? এই বিষয়গুলো প্রকাশ করার জন্য এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আপনার প্রয়োজনটা কি বলেন? এই বিষয়গুলো যদি আপনি পারেন, আপনার কাছে কি মনে হয় যে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না? আপনার কাছে কি মনে হয় যে আপনি লিখতে পারবেন না? সেন্টেন্স তো এগুলাই তো আপনার বইয়ের মধ্যে আছে, খেয়াল করলেই হয়ে গেল। চলুন তারপরে আরেকটু ডিটেলসে আমরা যাই। এখানে যে বিষয়টা একটু বলার ছিল সেই বিষয়টা আমি একটু বলি, যে এই জায়গাটাতে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা, সেটাতে প্রশ্ন নাই, আদেশ, উপদেশ, নিষেধ নাই, প্রস্তাব নাই, ইচ্ছা বা প্রার্থনা নাই, বিস্ময় বা আবেগ সূচক কোনো কিছু বোঝায় না, সেটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে এগুলো কিছুই বোঝাবে না, সাধারণ যে বাক্যগুলো আছে সেগুলোই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করছি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, যেখানে প্রশ্ন নাই, আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব নাই, ইচ্ছা বা প্রার্থনা নাই, বিস্ময় বা আবেগ বুঝায় না, যেমন আবেগ হলো দুঃখ, কষ্ট বুঝায়, এগুলো কিচ্ছু বুঝায় না, সেটি হলো কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনা যেখানে থাকবে, বিবৃতি থাকবে বা ব্যাখ্যা থাকবে, যে কোনো একটাই, ঠিক আছে? তো সেটাই হলো কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। চলুন আমরা তারপরে যাই, অ্যাসার্টিভ সেন্টেন্সে একটু ডিটেলস আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স জানার চেষ্টা করি। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। স্ট্রাকচারটা কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্ব, কি বলে, হ্যাঁ, যেমন ধরেন অবজেক্ট থাকতে পারে, একটা কমপ্লিমেন্ট থাকতে পারে, একটা অ্যাডভার্ব থাকতে পারে, ঠিক আছে? তাহলে অবজেক্ট কোনটা, কমপ্লিমেন্ট কোনটা, অ্যাডভার্ব কোনটা, এটা আমরা গ্র্যাজুয়ালি আমরা শিখব, ঠিক আছে? কমপ্লিমেন্টটা সাধারণত আমি একটু বলে দেই। কমপ্লিমেন্টটা হলো কি? হি ইজ আ স্টুডেন্ট। হি ইজ আ স্টুডেন্ট। দেখেন, হি যে স্টুডেন্টও সে, তার মানে কি? তাকে কমপ্লিমেন্ট দিচ্ছে কি? সে একজন স্টুডেন্ট, ঠিক আছে? আবার হি ইজ গুড, সেটা হলো কি? একটা অ্যাডভার্ব বলছে। হি ইজ ওয়েল, ওকে, এটা একটা অ্যাডভার্ব বলছে। আবার অবজেক্ট কোনটা? যেমন হি ইটস রাইস,
যেমন হি এর সাথে রাইসের কোনো সম্পর্ক নাই, হি ইটস রাইস, সেটা হলো অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পেরেছি অবজেক্ট কোনটা, কমপ্লিমেন্ট হলো তার মানে সাবজেক্টের সম্পর্কে কিছু একটা বলা, তার সম্পর্কে একটু অতিরিক্ত কথা বলা। অ্যাডভার্বও অতিরিক্ত কথা বলে, কিন্তু ভার্বকে আরেকটু সুন্দর করার জন্য অ্যাডভার্বটা সাধারণত ব্যবহৃত হয়। ওকে, এইবার আসি আমরা কিছু এক্সাম্পলস দেখি আমরা। ওকে, কিছু এক্সাম্পলস যখন দেখছি আমরা এখানে দেখতে পাচ্ছি, উই প্র্যাকটিস ইংলিশ অ্যাট হোম, শি ইজ রানিং দ্য বিজনেস। শি ইজ রানিং, যদি জাস্ট এতটুকু আমরা বলতাম, দেখেন আমরা অনেক সময় বুঝতাম যে শি ইজ রানিং, সে দৌড়াচ্ছে, কিন্তু শি ইজ রানিং দ্য বিজনেস, সে বিজনেসটি পরিচালনা করছে বা বিজনেস করছে। দেখেন এখানে একটা বিষয় বলার বিষয় আছে, সেটা হলো আমরা রং ওয়েতে ইংলিশ শেখার কারণে অনেক সময় আমাদের মানে দরকার হয়ে যায়। যদি রাইট ওয়েতে আপনি যখন ইংরেজি শিখবেন তখন দেখবেন যে আপনার সময়টা খুব কম লাগবে। ঠিক আছে, উই ডু নট রান ইন দ্য সান, উই ডু নট রান ইন দ্য সান, আমরা কিসের মধ্যে দৌড়াই না, সূর্যের, যখন সূর্যের অতি বেগুনি রশ্মি থাকে, যখন সূর্য অনেক প্রখর আলো দেয়, তখন আমরা সূর্যের এই আলোর মধ্যে আমরা দৌড়াই না, কারণ হলো কি আমরা ঘেমে যেতে পারি, বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এভরিওয়ান শুড রিড দিস বুক, প্রত্যেকের এই বইটি পড়া উচিত। এভরিওয়ান শুড রিড দিস বুক। ওকে, তাহলে এগুলো হলো দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ কথা। এখানে না প্রশ্ন করা হয়েছে, না আদেশ অনুরোধ উপদেশ নিষেধ দেওয়া হয়েছে, না ইচ্ছা প্রকাশ করা হয়েছে, না প্রার্থনা করা হয়েছে, না আনন্দ দুঃখ প্রকাশ করা হয়েছে, এটা সাধারণ কথা। তার মানে সাধারণ কথা হলে কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা ইংলিশে যত কথা বলি তার মধ্যে ম্যাক্সিমাম ধরতে পারেন 95% আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করি, বা ধরেন 80% অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করি। ওকে, এবার আসি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমাদের আলাদা একটা ক্লাসই আছে, একটা না দুইটা ক্লাস আছে আমাদের আলাদা। আজকে সামান্য একটু আইডিয়া নিয়ে যাই এই ক্লাস থেকে। সামনে যে ক্লাসগুলো আপনি পাচ্ছেন সেই ক্লাসে আপনি পাবেন ডিফারেন্ট প্যাটার্ন অফ কোয়েশ্চেনের ডিফারেন্ট প্যাটার্নস পাবেন। তারপর হলো আপনি হাউ টু মেক কোয়েশ্চেন্স, এগুলো আপনি পাবেন গ্র্যাজুয়ালি। ঠিক আছে, আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কীভাবে প্রশ্নবোধক সেন্টেন্স কোন ওয়েতে হয় সামান্য একটা ধারণা দিচ্ছি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, কিছু এক্সাম্পলস এবং স্ট্রাকচার দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখেন কয়েকভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হয়, কয়েকভাবে। তার মধ্যে নাম্বার 1 হলো অক্সিলারি ভার্ব দিয়ে। অক্সিলারি ভার্বের মধ্যে বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, ডু ভার্ব আছে। ঠিক আছে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। নো প্রবলেম, এগুলা মানে ন্যাচারালি যাক। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, না ন্যাচারালি যাক। এটা হাঁটাহাঁটি করলে দেখা যায় কি, ওই যে অডিয়েন্স আছে না, তার এভাবে অনেক সময় দেখা যাচ্ছে যে একটু চোখের ইয়াটা সমস্যাটা হয়ে যায়, এই জন্য আর কি হাঁটাহাঁটি করছি না। আমি ওখানে হেঁটে দেখেছি তো। ঠিক আছে, ওকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত তিন ভাবে গঠিত হয়। যেমন অক্সিলারি ভার্ব দিয়ে। অক্সিলারি ভার্ব বলতে আমরা বি ভার্ব বুঝি, হ্যাভ ভার্ব বুঝি, তারপর হলো ডু ভার্ব বুঝি। এটা হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের মধ্যে আছে কি মোডাল অক্সিলারি ভার্ব। ওকে, তাহলে এই অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু কি হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে আপনার এই অক্সিলারি ভার্বগুলোকে জাস্ট আপনি প্রথমে এনে দেন সাবজেক্টের, তখন সেটা কি হয়ে যাবে, কোয়েশ্চেন হয়ে যাবে। আমরা এটা ডিটেলস আলোচনা করব। শুধু একটু এখানে কি আছে, ইট মে বিগিন উইথ হেল্পিং অক্সিলারি ভার্বস অ্যান্ড মোডাল অক্সিলারিজ। অক্সিলারি ভার্বস, যেমন অক্সিলারি ভার্বস বলতে যেগুলো বললাম, বি ভার্বস, হ্যাভ ভার্বস। ওকে, বি ভার্বস আছে, হ্যাভ ভার্বস আছে। ডু ভার্বস কোনগুলো, ডু, ডাজ, ডিড, এই তিনটা হলো কি ডু ভার্ব। ঠিক আছে, তাহলে ডু, ডাজ, ডিড, এই তিনটা হলো ডু ভার্ব। তাহলে বি ভার্ব বলবো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব বলবো হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপরে ডু ভার্ব বলবো কি ডু, ডাজ, ডিড। এগুলো দিয়ে সাধারণত কি হয়, কোয়েশ্চেন হয়। যেই সেন্টেন্সে এম ইজ আর আছে, ওয়াজ ওয়্যার আছে, সেই সেন্টেন্সে এম ইজ আর, ওয়াজ ওয়্যার এগুলাকে সামনে এনে দেন, কোয়েশ্চেন হয়ে যাবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে, সামনে এনে দিলে, সাবজেক্টের সামনে এনে দিলে কোয়েশ্চেন হয়ে যাবে। কিন্তু যেই সেন্টেন্সে শুধু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে শুরু হয়েছে, সেই সেন্টেন্সকে কোয়েশ্চেন করবার জন্য আপনাকে ডু ভার্ব আনতে হবে। ডু ভার্ব সাধারণত কোয়েশ্চেন করবার ক্ষেত্রে আসে এবং
কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আসে। আরও কিছু কিছু জায়গায় ডু ভার্ব ইউজ হয়, যেমন একটা কোনো সেন্টেন্সকে এমফাসাইজ করার জন্য আসে, ঠিক আছে? যাই হোক, আমরা ওগুলা পরে আলোচনা করব। ডু ভার্বটা আসে সাধারণত কোয়েশ্চেন করবার জন্য, যখন কোনো সেন্টেন্সে, যেমন আই ইট রাইস, একবার সিম্পল যে সেন্টেন্সগুলো এগুলো দিয়ে বললে আপনার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আই ইট রাইস, এখানে ইটটা হলো মেইন ভার্ব, এখানে বি ভার্বও নাই, হ্যাভ ভার্বও নাই, তাহলে এখানে ডু ভার্ব নিয়ে আসতে হবে। ডু আই ইট রাইস যদি প্রশ্ন করেন তাহলে কি হবে? ডু আই ইট রাইস। আর যদি আপনি, আমি একটু লিখেই বোঝানোর চেষ্টা করছি, যদি আপনি প্রশ্ন করেন তাহলে হবে কি? ডু আই ইট রাইস, ঠিক আছে? এটা প্রশ্ন করছেন, প্রশ্ন করলে আপনি এভাবে লিখবেন, ডু আই ইট রাইস। এখন আপনি নেগেটিভ যখন করবেন, নেগেটিভ করবার ক্ষেত্রে আপনি করবেন কি? যেমন ধরেন আই ইট রাইস, এটাকে আমরা প্রশ্ন করেছি, ডু আই ইট রাইস হলো। নেগেটিভ করলে কি হবে? আই ডোন্ট ইট রাইস, ঠিক আছে? তার মানে কোয়েশ্চেন করবার ক্ষেত্রে ডু ভার্ব এসেছে এবং নেগেটিভ করবার জন্য ডু ভার্ব এসেছে। এটার আরও ডিটেলস এবং আরও এক্সাম্পলস দিয়ে সামনে দেওয়া আছে, সো টেনশন করবার কিছু নাই, ঠিক আছে? চলি আমরা তাহলে একটু সামনে যাই আমরা, ঠিক আছে? মডাল অক্সিলারি ভার্বসগুলো আপনি দেখতে পাচ্ছেন, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট। এগুলো দিয়ে কোয়েশ্চেন আপনি তখনই করতে পারবেন যখন এগুলোর মিনিং আপনার জানা আছে। আর আমাদের এই কোর্সে আপনাকে মিনিং জানিয়ে কিন্তু আপনাকে কোয়েশ্চেন্সগুলো শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, তারপর আমরা যাই, এখন আমরা কিছু এক্সাম্পলস দেখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের, ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু এক্সাম্পলস দেখব। এক্সাম্পল নাম্বার 1, ইজ হি ইউর ব্রাদার, তার মানে হলো বি ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইজ হি ইউর ব্রাদার। এখানে ছিল কি? এখানে ছিল এভাবে, হি ইজ ইউর ব্রাদার, এখানে এভাবে ছিল, আমি একটু দেখাচ্ছি। এখানে ছিল হলো হি ইজ ইউর ব্রাদার, তাই না? হি ইজ ইউর ব্রাদার, তাহলে এই ইজটাকে আমরা প্রথমে এনে দিয়েছি, তাহলে কি হয়েছে? ইজ হি ইউর ব্রাদার, তখন প্রশ্ন হয়ে গেছে, ঠিক আছে? ইজ হি ইউর ব্রাদার। তাহলে হ্যাভ ইউ গট মাই পয়েন্ট, তুমি কি আমাকে বুঝতে পেরেছো? হ্যাভ ইউ গট মাই পয়েন্ট। হ্যাজ হি পেইড হিজ বিল, সে কি তার বিল পে করেছে? এই কোয়েশ্চেন্সগুলো আমাদের একেবারে পারফেক্ট ওয়েতে পারার জন্য আমাদের টেন্স জানা দরকার। তাই আমি এই কোয়েশ্চেন্সগুলো যখন আপনাকে শেখাবো, আগে আপনাকে টেন্স শিখিয়ে নেব, তারপর আপনি দেখবেন কোয়েশ্চেন্সগুলো পারবেন। আমি আবারও বলছি, শুধু ধারণা দিচ্ছি আমি প্রথমত, তারপর আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে নিয়ে যাব। ওকে, তারপরে আসি আমরা, তারপরে স্টেপ, এই ওয়ার্ডসগুলোর আগে দেখেন, ইজ, হ্যাভ, হ্যাজ, ডু, শুড, আই, কল, ইউ, এগুলোর আগে আপনি যদি একটা কি বলে মোডাল মানে ডাব্লিউএস কোয়েশ্চেন বসিয়ে দেন, এগুলোর আগে যদি একটা ডাব্লিউএস কোয়েশ্চেন বসিয়ে দেন, তখনই হয়ে যাবে কি? ইনফরমেটিভ কোয়েশ্চেন, ঠিক আছে? যেমন ধরেন ওয়াই দিলেন, ওয়াই, ওকে, ওয়াই দিলেন, WHY, ওয়াই। ওয়াই ইজ হি ইউর ব্রাদার, যদি ওয়াই দিয়ে হয় না। ওয়াই হ্যাভ ইউ গট মাই পয়েন্ট, কেন তুমি আমার বিষয়টা বুঝতে পেরেছো? ওয়াই হ্যাজ হি পেইড হিজ বিল, কেন সে তার বিল দিয়েছে? আমি দিতাম, ঠিক আছে? ওয়াই হ্যাজ হি পেইড হিজ বিল, ওকে। ওয়াই ডু ইউ নিড সাম মানি, কেন তোমার কিছু টাকা দরকার? জাস্ট দেখেন, প্রথমত যদি আপনি অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন তৈরি করতে পারেন, তাহলে ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে কোয়েশ্চেন তৈরি করে একেবারে আপনার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে? একেবারে ইজি। এটা দ্বারা আপনারা বুঝতে পেরেছেন। আমরা সামনে আরও ডিটেলস এই বিষয় নিয়ে আলোচনা করব, জাস্ট একটা ধারণা নিচ্ছি আমরা। যাই আমরা তারপরে স্টেপে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে প্রথমে আগে এগুলো দিয়ে কোয়েশ্চেন করা হয়েছিল, ঠিক আছে? তারপরে এই যে অক্সিলারি ভার্ব আছে, ঠিক আছে? তারপরে ওয়্যার ডু ইউ গো ফর শপিং, হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন, তার মানে জাস্ট ডাব্লিউএস কোয়েশ্চেন্সগুলো পরে অ্যাড করে দেওয়া হয়েছে। ওকে, তারপরে আমরা যাই, গ্র্যাজুয়ালি আমরা এই বিষয়গুলো শিখতে পারবো। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এর মানেটা হলো, এখানে দেয়া আছে, এর আগে আমি বলেছি আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রস্তাব,
ঠিক আছে, আদেশ বুঝাবে, অনুরোধ, উপদেশ, নিষেধ এবং প্রস্তাব যখন দিবে তখন হলো কি ইম্পারেটিভ সেন্টেন্স। এই প্রস্তাব মানে হলো ভালোবাসার প্রস্তাব না, ঠিক আছে। এই প্রস্তাবের মানে হলো যে আপনি কাউকে কোনো কিছু করার জন্য বলছেন, সে রাজি কি রাজি না সেটা আপনি তাকে যাচাই করার জন্য বলছেন। যেমন চলো কক্সবাজার যাই, ওকে, চলো আমরা একত্রে শিখি। এখন হয়তোবা সে সময় আছে, বললো চলো একত্রে শিখি আমরা, ঠিক আছে। একত্রে শিখলে একজন আরেকজনকে হেল্প করা যায়, ঠিক আছে। চলো একসাথে কক্সবাজার যাই। এখন সে বললো না, আই এম সুপার বিজি, আই ক্যানট গো রাইট নাও, আই উইল গো লেটার, ওকে, সো আমি পরে যাব। ইফ ইট ইজ, তখন আপনি হয়তোবা মানে প্রস্তাব প্রত্যাখ্যান করলো, আবার প্রস্তাব হয়তো অ্যাকসেপ্ট করতে পারে, ওকে। তাহলে প্রস্তাব, প্রথমত আসি আমরা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব, এই বিষয়গুলো বুঝতে হবে কেন? কারণ হলো আপনি এই এই ক্ষেত্রে আপনি ইম্পারেটিভ সেন্টেন্স কি বলে ব্যবহার করবেন। ইম্পারেটিভ সেন্টেন্স এখানে একটা নোট দেওয়া আছে, এই ধরনের বাক্যে সাবজেক্ট ইউ গোপন থাকে, মানে উজ্জ্ব থাকে। কারণ হলো সকল কথাই ইউকে বলা হয়, সব কথা ইউকে বলা হয়। ইউ গো দেয়ার, ওকে, তার মানে ইউ গো দেয়ার না বলে বলে গো দেয়ার। ইউ গো আউট বলি। ইউ ব্রিং ব্রিং সাম ওয়াটার ফর মি, ঠিক আছে, এটা না বলে বলে ব্রিং সাম ওয়াটার ফর মি, ওকে। ইউ না বলে আমরা ব্রিং সাম ওয়াটার ফর মি, আমার জন্য কিছু পানি নিয়ে আসো, আমার জন্য একটু পানি নিয়ে আসো, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ইউটাকে না বলে ইম্পারেটিভ সেন্টেন্সে শুধু ভার্ব দিয়ে শুরু হয়, কারণ সব কথা কাকে বলা হয়? ইউকে বলা হয়, ঠিক আছে। এখন বুঝতে পেরেছেন কেন ইউ ইম্পারেটিভ সেন্টেন্সে উজ্জ্ব থাকে? কারণ এটা ব্যবহার করলেও যা আসবে, না করলেও তাই আসবে, ঠিক আছে, এই জন্য উজ্জ্ব থাকে। তারপর আমরা আসি কিছু এক্সাম্পলস যদি আমরা দেখি, এখানে দেখবেন যে এই স্ট্রাকচারটা কীভাবে দেওয়া আছে, ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে, ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে শুরু হয়। এখানে দেখতে পাচ্ছি আমরা ডু ইট কুইকলি, তার মানে মেইন ভার্ব যেটা আছে সেটা দিয়ে কিন্তু এই সেন্টেন্সটা শুরু হয়েছে। ডু ইট কুইকলি, তাড়াতাড়ি করো এটা, ঠিক আছে, এটা তাড়াতাড়ি করো, ওকে। এটা অর্ডার দেওয়া হয়েছে, আদেশ। এবার উপদেশ দেওয়া হচ্ছে, নেভার টেল আ লাই, নেভার ডু দিস, নেভার স্কোল্ড এনিওয়ান, কাউকে গালি দিও না। এই যে উপদেশ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু দেখেন এই যে নেভার, ঠিক আছে, নেভার কথাটা, এটা আপনি যদি টেল এ লাই নেভার এভাবে বললেও কিন্তু হবে, ঠিক আছে। টেল নেভার আ লাই এভাবে বললেও হবে, কিন্তু টেলটাকে আপনি লাস্টে দিলে হবে না, আপনাকে প্রথমেই আনতে হবে। তার মানে ভার্বটা সাধারণত প্রথমেই বসেছে হিসেব করলে, ঠিক আছে। এবার আসি আমরা, এই যে প্লিজ কথাটাকে আপনি আগে পরে নিয়ে আসতে পারেন। শুরু হয়েছে কি দিয়ে? ভার্ব দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে গিভ মি আ পেন, এখানে রিকোয়েস্ট করা হয়েছে, অনুরোধ করা হয়েছে। তাহলে প্লিজ শব্দটাকে আপনি প্রথমে দিতে পারেন বা শেষে দিতে পারেন। প্লিজ গিভ মি আ পেন, অথবা বলতে পারেন গিভ মি আ পেন প্লিজ, কাইন্ডলি, এই কথাগুলো আপনি আগে পরে এনে দিতে পারেন, ঠিক আছে। কিন্তু তার মানে হলো কি, আপনার সেন্টেন্সটা শুরু হবে হলো কি দিয়ে? ভার্ব দিয়ে। এই যে সেন্টেন্সগুলো দেখছেন না, আপনার কাজ হবে কিন্তু, আমি আপনাকে ওয়ার্কশিট দিব, ওয়ার্কশিট থেকে আরও অনেক সেন্টেন্স দেখে আপনি প্রত্যেকটা সেন্টেন্সের বিষয়গুলোকে কমপ্লিটলি ক্লিয়ার করতে হবে। তারপরেও যদি কখনো আপনার সেন্টেন্স মেকিংয়ে প্রবলেম হয়, আই উইল বি দেয়ার উইথ ইউ, ঠিক আছে, আমি আপনার সাথে আছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে আসেন আমরা প্রহিবিশন কীভাবে করবো, ডোন্ট লিসেন টু দেম, তাদের কথা শোনো না, ঠিক আছে, ডোন্ট লিসেন টু দেম, ওকে, তাদের কথা শোনো না। আমরা এরকম ছোটোদেরকে বলি ডোন্ট লিসেন টু দেম, তাদের কথা শোনো না, ওকে। আমরা এরকম জুনিয়রদেরকে বলি, সিনিয়রদেরকে বলার ক্ষেত্রে রিকোয়েস্টই করা হয়, ঠিক আছে, ডোন্ট লিসেন টু দেম প্লিজ, ঠিক আছে, সিনিয়রদেরকে বলা, বুঝতে পেরেছি। জুনিয়রদের ডোন্ট লিসেন টু দেম, ডোন্ট গো দেয়ার, ডোন্ট ডু দিস, ওকে, এইভাবে আমরা নিষেধ করতে থাকি, ঠিক আছে। এখন আপনার হয়তো মনে পড়ছে যে একটু আগে হয়তো বা কাউকে কোনো কিছু করতে নিষেধ করেছে, বা আপনাকে কেউ কোনো কিছু করতে নিষেধ করেছে। এইটাই হলো আমাদের কমিউনিকেশন। এই কথাগুলোই যদি আপনি বলতে পারেন এইরকম সেন্টেন্সের স্ট্রাকচার ইউজ করে, তাহলে দেখবেন যে আপনি ইংলিশে অনেক ভালো করছেন, ঠিক আছে। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন প্রস্তাব বোঝাবে তখন লেট দিয়ে শুরু হয় সাধারণত। লেট আস, আস একে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে লেটস, ঠিক আছে, লেট আস, লেটস হ্যাভ আ কাপ অফ কফি, চলো কফি খাই, ঠিক আছে, চলো কফি খাই,
ঠিক আছে, লেটস হ্যাভ আ কাপ অফ কফি। সে বলতে পারে যে আই জাস্ট হ্যাভ ওয়ান, আই জাস্ট হ্যাভ ওয়ান, আমি কিছুক্ষণ আগে একটা খেয়েছি, সো ইউ মে গো নো প্রবলেম, ওকে, তুমি যেতে পারো, আমি যাব না। ঠিক আছে, সো আপনি দেখেন যে সে কিছুক্ষণ আগে খেয়েছে বলে আপনার ইয়েটাকে প্রত্যাখ্যান করেছে, সে অ্যাকসেপ্ট করতে পারে, ওকে দ্যাটস এ নাইস আইডিয়া, ওকে সাউন্ডস গ্রেট, বিভিন্নভাবে আপনাকে আপনার সাথে অ্যাগ্রি করতে পারে। ঠিক আছে, সাউন্ডস গ্রেট, লেটস গো, ওকে দ্যাটস হ্যাভ এ গুড আইডিয়া, দ্যাটস এ গুড আইডিয়া, ওকে, এভাবে আপনার সাথে একমত হতে পারে। তাহলে কাউকে যখন আপনি কোনো কিছু প্রস্তাব করবেন যে চলো এটা করি, চলো ওইটা করি, তখন বলবেন কি লেটস হ্যাভ আ, লেটস ডু ইট, লেটস গো ফর দিস, লেটস, মানে এরকম হাজারো সেন্টেন্স আপনি তৈরি করতে পারছেন। ঠিক আছে, লেটস দিয়ে, ওকে, লেট হিম গো, তার মানে হলো কি লেটের পরে একটা অবজেক্ট ফর্ম আসবে সাবজেক্ট, লেট দ্যাম গো, লেট দ্যাম ডু দিস, লেট হিম কাম ইন, ওকে, তাকে ভিতরে আসতে দাও। ঠিক আছে, এভাবে হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবেন। ওয়ার্কশিটে আপনি আরও ডিটেলস আপনি পেয়ে যাচ্ছেন। ওকে, তাহলে আপনাকে সেন্টেন্স মেকিংয়ে প্রবলেমে ফেস করাবে আর কে? আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। তাহলে এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, আটকে রাখার ক্ষমতা কারো নাই। চলুন আমরা তারপরে যাই। নেক্সট আমরা আসবো হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে হলো আপনি ইচ্ছা পোষণ করছেন, ঠিক আছে, ইচ্ছা পোষণ করছেন, আর হলো আপনি প্রার্থনা করছেন অপটেটিভ সেন্টেন্সে। যেমন প্রার্থনা করলেন, তুই একটা ভালো বউ পা, ঠিক আছে, দোয়া করে দিলেন ওকে, যে তুই একটা ভালো বউ পাবি, ঠিক আছে, দোয়া করে দিলাম, ভিক্ষা করে খা। ঠিক আছে, তো এইরকম যদি হয় কারোর জন্য দোয়া করে দিলেন, তখন আপনি অপটেটিভ সেন্টেন্সের মেই দিয়ে শুরু করবেন। ঠিক আছে, আর যদি আপনি উইশ করেন, আমি একটু এখানকার স্লাইডসগুলো নিয়ে আসছি, আপনি যদি কারো উইশ করেন, ঠিক আছে, যে উইশ বলতে এরকম যে আমি যদি এটা হতে পারতাম, সে যদি এটা হতো, ঠিক আছে, মানে এই যে উইশটা কোনো কিছু হওয়ার বা কোনো কিছু করার প্রবল ইচ্ছা, ঠিক আছে, কিন্তু করতে পারছেন না বা সময় চলে গেছে, এরকম হলে তখন আই উইশ, হি উইশেস, ঠিক আছে, এভাবে আই উইশড এরকম হতে পারে। বুঝতে পেরেছে? তার মানে হলো আই উইশ, হি উইশড বা হি উইশেস, এগুলা দিয়ে আপনি ইচ্ছা প্রকাশ করবেন, আর মেই দিয়ে আপনি প্রার্থনা করবেন। ঠিক আছে, আচ্ছা আমরা আসি তাহলে যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। আপনার মনের অনেক ইচ্ছা আছে এবং আপনি কারোর জন্য প্রার্থনা করেন, নিজের জন্য তো প্রার্থনা করি আমরা, তাই না, যে আল্লাহ আমাকে কি বলো অনেক শান্তি দেখ, আল্লাহ আমার মনের দিকে শান্তি দেখ, আল্লাহ আমাকে কোটিপতি বানাক। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা নিজেদের জন্য দোয়া করে থাকি। ওকে, শুধু হবে কিভাবে, মেই প্লাস একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওই যে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠিত হয় কিভাবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস তারপরে হয়তো বা অবজেক্ট বসতে পারে, হয়তো বা বসতে পারে কি কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্ব। তাহলে মেই প্লাস একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বসবে, মানে একটা ডিফারেন্ট একটা স্ট্রাকচার দিলাম আর কি। অনেকে বলবে কি মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন মানে হলো কি অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, একটু ডিফারেন্টভাবে দিলাম, আপনাদের মনে যেন থাকে। ঠিক আছে, দেখেন আমরা এখানে একটা নোট করা আছে, অপটেটিভ সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট মে। মে ছাড়াও ফর্মড হতে পারে, সেটা হলো ইনফর্মাল। যেমন আল্লাহ ব্লেস ইউ, আমরা এটা বলি মে আল্লাহ ব্লেস ইউ, এটা না বললেও হবে আল্লাহ ব্লেস ইউ। এটা হলো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অল রাইট, বাট ইন টার্মস অফ রাইটিং ইংলিশ ইউ হ্যাভ টু রাইট দ্য ফুল সেন্টেন্স, একেবারে ফুল সেন্টেন্সটা আপনাকে লিখতে হবে। ঠিক আছে, ইউ হ্যাভ টু রাইট মে আল্লাহ ব্লেস ইউ, ওকে, আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। ঠিক আছে, এটা এভাবে বলার দরকার নেই মে আল্লাহ হেল্প ইউ, তার মানে মে দিয়েও মে ছাড়াও বসতে পারে। আরেকটা হলো যেমন দীর্ঘজীবী হও, যে দীর্ঘজীবী হও মানে কি অনেক দিন বাঁচো, যে তোমাকে আল্লাহ অনেক দিন বাঁচাক, তাহলে সেক্ষেত্রে কি হবে লং লিভ। ঠিক আছে, লং লিভ দিয়ে আমরা করতে পারি যে তোমার মা বাবা দীর্ঘ হায়াত পাক, তুমি দীর্ঘ হায়াত পাও, তাহলে লং লিভ ইউ বলতে পারো, লং লিভ ইউর ফাদার, লং লিভ ইউর প্যারেন্টস। ওকে, সো কিছু এক্সাম্পলস আমরা এখানে দেখি। ওকে, মে আল্লাহ হেল্প ইউ টু ওভারকাম অল দ্য অবস্টাকলস, যত ধরনের বাধা আছে সকল বাধা পেরিয়ে সামনে যাওয়ার জন্য আল্লাহ তোমাকে হেল্প করুক। এটা বড়রা আশীর্বাদ দিয়ে থাকে মাথাটাতে হাত দিয়ে। ঠিক আছে, আপনি এখন আশীর্বাদ দেওয়া শুরু করুন আজকে থেকে, কাউকে যখন দেখবেন তাকে একটা আশীর্বাদ দিয়ে দেন যে মে আল্লাহ হেল্প ইউ টু ওভারকাম অল অফ দ্য অবস্টাকলস ইন ইউর লাইফ অ্যাহেড। তাহলে এইভাবে কিন্তু সেন্টেন্স আপনি একটা একটা করে
মানে অল্প অল্প করে গল্প তৈরি করতে পারবেন এইভাবেই। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি পড়েই গেছি, আমি আর লিখি নাই, এই যে এটা বাংলা নেই, আমি বাংলাটা বললাম, আপনি নোট ডাউন করেন, ঠিক আছে? পজ করেন, আবার এটা পড়েন, পড়ে এটা আপনি আপনার ক্ষেত্রে বলেন যে মে আল্লাহ হেল্প মি টু ওভারকাম অল কাইন্ডস অফ অবস্টাকলস। এটা আপনি নিজেকে বলেন। এভাবে বলতে বলতে আপনি অন্যদেরকে বলতে পারবেন, ঠিক আছে? প্র্যাকটিসটা এভাবে করতে হয়। একটা কথা আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই কথাটা অনেকভাবে ভুল প্রমাণ করে দেওয়া যাবে, কিন্তু আমরা ওইদিকে না যাই। প্র্যাকটিস আপনাকে পারফেক্ট করবে না, পারফেক্ট প্র্যাকটিস আপনাকে পারফেক্ট করবে, ঠিক আছে? পারফেক্টলি প্র্যাকটিস করেন, তাহলে পারফেক্ট প্র্যাকটিস উইল মেক ইউ পারফেক্ট। গ্যাট ইট? যেমন আমি বললাম যে আই ইট রাইস, আমি গাঁজা খাই, তাহলে কি আমি এই প্র্যাকটিস সারাদিন করলে কি আমি প্রপার ইংলিশ শিখতে পারবো? ঠিক আছে, শিখতে পারবো না। তাহলে পারফেক্টলি প্র্যাকটিস করতে হবে। মে ইউ উইন দ্য ম্যাচ, তুমি এই ম্যাচটাকে জিতো, যাও, তোমাকে দোয়া করে দিলাম, মে ইউ উইন দ্য ম্যাচ, ঠিক আছে? তো এইরকমভাবে মে ইউ পাস ইন এক্সামিনেশন, মে ইউ বি দ্য টপ ইন দ্য ক্লাসরুম, ওকে? এভাবে কাউকে দোয়া করে দেন, ঠিক আছে? মে ইউ গেট A+ ইন এসএসসি, এই এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদেরকে বলছি, মে ইউ গেট, তোমাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তোমার মাথায়, হ্যাঁ তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, মে ইউ গেট A+ ইন এসএসসি, মে ইউ গেট A+ ইন এইচএসসি, মে ইউ গেট A+ ইন অনার্স অ্যান্ড মাস্টার্স অ্যাজ ওয়েল। আপনি অনার্স মাস্টার্সেও আপনি ভালো রেজাল্ট করুন, ঠিক আছে? ওকে, মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, জীবনে সুখী হও, জীবনে সুখী হন, ঠিক আছে? এভাবে আমরা অন্যদেরকে দোয়া করবার জন্য আমরা ইম্পারঅপটেটিভ সেন্টেন্সটা ইউজ করব, ঠিক আছে? মে ইউ বি হ্যাপি, মে ইউ বি আ ফ্লুয়েন্ট স্পিকার আফটার ডুইং দিস কোর্স, আমি দোয়া করে দিলাম যে আপনি এই কোর্স করার পরে ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যান, ঠিক আছে? বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস করতে হবে। এভাবে প্র্যাকটিস করলেই দেখবেন যে আপনি একদিন শাইন করেছেন। লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, ওকে? লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, এই যে প্রেসিডেন্ট, এটা কিন্তু প্রেসিডেন্ট না। যাই হোক, উচ্চারণ আমরা গ্র্যাজুয়ালি অন্য এক সময় শিখে নেব যে লিভ লং আওয়ার প্রেজেন্ট, ওকে? যে আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। ভালো মানুষের জন্য সবাই দোয়া করবে, ঠিক আছে? আবার যদি ভালো না হয় তাহলে উল্টো দোয়াটাও করতে পারে, ঠিক আছে? ওকে, লিভ লং ইউর প্যারেন্টস, আপনার পিতামাতার জন্য আমি দোয়া করে দিলাম, লিভ লং ইউর প্যারেন্টস, ওকে? আপনার পিতামাতা অনেক দিন বাঁচুক। চলুন তারপরের স্টেপ। আমি আবারও বলছি, যদি কোথাও কোনো প্রবলেম থাকে, প্রিভিয়াস লেকচার যদি পুরোপুরি বুঝতে না পারেন, রিপিট করেন, দেখেন। কারণ হলো আপনাকেই বলতে হবে। আপনি যে মুখ বন্ধ করে রেখেছেন, আমি এখন বলছি, আপনি কিন্তু আমার সাথে সাথে বলতে হবে। বললেই তখন আপনি এটা আপনার মাথায় ক্যাচ করবে। তা না হলে শুধু এভাবে বসে বসে দেখলেই কিন্তু আপনার মাথায় ক্যাচ করবে না। আপনি যখন দেখছেন তখন এই সেন্টেন্সগুলো রিপিট করেন, দুটো সেন্টেন্স নিজে বানানোর চেষ্টা করেন। যেমন আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন, ঠিক আছে? এক্সক্লামেটরি সেন্টেন্স মানে হলো যেখানে আনন্দ, দুঃখ, আবেগ, অনুভূতি প্রকাশ করে, সেটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কয়েকভাবে গঠিত হয়, আমি একটু আলোচনা করছি। নোটটা আছে কি একটু দেখি। সামটাইমস ইট ক্যান স্টার্ট উইথ alas, bravo, হুররা, what, how, etc. তবে এই যে শব্দগুলো আছে না, এই শব্দগুলোর ম্যাক্সিমাম হলো কি আপনার এক্সপ্রেশন। যখন আপনি ব্যথা পান, আউচ করে ওঠে মেয়েরা, ঠিক আছে? আপনি ব্যথা পান বলে উফ করে ওঠেন। তো এই যে এখানে উফ লিখার কি সম্ভব? উফ লিখতে হবে, উফ। যেমন ধর ইউ এফ দিয়ে দেন, উফ, UFF, উফ, ঠিক আছে? উফ দিয়ে দেন। এটি হলো একটা এক্সক্লেমের মানে কি বলে সাউন্ড সাধারণত আপনি হুবহু লিখতে পারবেন না। এই জন্য দেখা যাচ্ছে যে একজন এখানে বলে কেউ হুররা, হুররে, একজন এক এক কথা বলে, কারণ এগুলো হলো সাউন্ড, ঠিক আছে? অ্যালাস, একটা সময় হয়তো বা এই শব্দটা ইউজ করতে, অ্যালাস মানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে গেলে অ্যালাস বলা হতো। এখন সাধারণত অ্যালাস বলে না, ঠিক আছে? এখন অন্য কিছু বলে, বিভিন্ন ধরনের আরও অনেক এক্সপ্রেশনস এখন বেড়ে গেছে। আর কি বলে, ল্যাঙ্গুয়েজ তো ভ্যারিয়েবল, ল্যাঙ্গুয়েজ তো চেঞ্জ হয়, ঠিক আছে? ব্রাভো, সাহস দেওয়ার জন্য, সাবাস বাঘের বাচ্চা, ঠিক আছে? মানুষে বাঘের বাচ্চা বললে কেউ কোনো মাইন্ড করে না, কিন্তু যদি ওই যে আছে না যে আমাদের বাড়ির আঙ্গিনায় ঘুরে গুলোর বাচ্চা বললে তখন মাইন্ড করে, ঠিক আছে? আসলে মাইন্ড করলে দুইটা দিক করা উচিত। তারপরে এই যে আহা, আহা, এটা আফসোস করার জন্য, আহা, হুররা মানে তো বুঝতে পারছেন, ইয়ে হুররে, ঠিক আছে? হুররা মানে যখন আনন্দ প্রকাশ করবেন তখনই হবে কি হুররা, ঠিক আছে?
হুররে উই হ্যাভ গট আওয়ার স্যালারি, ঠিক আছে, আমরা স্যালারি পেয়ে গেছি। হুররে মুভিন হ্যাজ গট আ বিউটিফুল ওয়াইফ, মুভিন অনেক সুন্দর একজন বউ পেয়েছে। অন্যের বউর দিকে তাকানোর দরকার নেই, ঠিক আছে, অন্য ভালো বউ পাক আর খারাপ বউ পাক, অন্যের বউর দিকে তাকানোর দরকার নেই, ঠিক আছে। হোয়াট 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 দিয়ে আমরা করবো কি হোয়াট আ, হাউ, ঠিক আছে, হাউ দিয়ে আমরা তৈরি করবো হোয়াট আ বা এন। চলুন আমরা আরও ডিটেলসে যাই। হোয়াট আ বা এন দিয়ে আমরা যেই সেন্টেন্সটা গঠন করব এক্সক্লামেটরি সেন্টেন্সের, হোয়াট আ অবলিক এন, মানে অ্যাডজেক্টিভ হলে মানে কি বলে এই হোয়াট আ বা এন এর পরে যদি যেই অ্যাডজেক্টিভটা বসবে সেটার প্রথম সাউন্ডটা যদি ভাওয়ালের মতো হয় তখন কি হবে, যেটা আমরা প্রথমে শিখে এসেছি, ভাওয়ালের মতো হলে কি এন হবে, আর কনসোনেন্টের মতো হলে এই হবে। যারা প্রথম ক্লাসগুলো দেখে আসেন তাহলে আপনি এটা পুরোপুরি বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে হোয়াট অ্যান এক্সেলেন্ট কোর্স ইট ইজ, হোয়াট অ্যান এক্সেলেন্ট কোর্স ইট ইজ। এখানে একটা আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিই। দেখেন এখানে দেওয়া আছে হলো হোয়াট হোয়াট এই অথবা এন, তাহলে আমরা হোয়াট এন বসিয়েছি, তারপর একটা অ্যাডজেক্টিভ বসিয়েছি, তারপর একটা নাউন বসিয়েছি, তারপর ওই নাউনটার প্রোনাউন, ঠিক আছে, এই কোর্সের প্রোনাউন হলো ইট, তারপর হলো ভার বসিয়েছি, তারপর এক্সক্লেম চিহ্ন বসিয়েছি, এক্সক্লেম চিহ্ন, ঠিক আছে। এইভাবে কিন্তু একটা সেন্টেন্স গঠিত হয়। হাউ বিউটিফুল দ্য বার্ড ইট ইজ। আপনার মাথায় ঘুরতেছে যে সেন্টেন্সটা সেটা আমি বলবো না, ঠিক আছে। হাউ বিউটিফুল দ্য বার্ড ইট ইজ, কত সুন্দর পাখি, ঠিক আছে। তাহলে আপনি যদি এটাকে এইভাবে বলেন হাউ বিউটিফুল বার্ড হবে, নো প্রবলেম, এটা হলো স্পোকেন সেন্টেন্সে হয়ে যায়। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ বললে হবে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। যদি আপনি ইটটা ব্যবহার করতে না চান, প্রোনাউন ব্যবহার করতে না চান, নো প্রবলেম, হবে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ বললে হবে। যদি বলেন হাউ বিউটিফুল দ্য বার্ড ইট ইজ তাও হবে, ঠিক আছে। এখন এটা মজার বিষয় হলো এই হোয়াট এনের জায়গায় যখন আপনি হাউ বসিয়ে দিবেন তখন দেখবেন যে এই সেন্টেন্সটাও হয়ে গেছে। হাউ এক্সেলেন্ট কোর্স ইট ইজ, কি হবে, হাউ এক্সেলেন্ট কোর্স ইট ইজ, ওকে। দেখেন হাউ বসিয়ে দিলেই হয়ে গেছে হাউ এক্সেলেন্ট কোর্স ইট ইজ। মজা না, ঠিক আছে। তাহলে আপনি একটু বলেন তো এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করুন তো। এই যে আমি বললাম কত সুন্দর ক্লাসরুম, কত সুন্দর ফ্লাওয়ার, কত সুন্দর সিনারি, এরকম হাজারো বাক্য আপনার মাথায় ঘুরতেছে। সেই বাক্য দিয়ে প্রথমে হোয়াট এই বা এন বসান অথবা হাউ বসান, তারপর সুন্দরটা কি, কত কত সুন্দর, সুন্দর যদি হয় সুন্দর বলেন, কত লম্বা বলেন, ঠিক আছে, কত শর্ট বলেন, ঠিক আছে, ওই বিষয়গুলো বসান, অ্যাডজেক্টিভটা বসান, কি বিষয় বলতেছেন সেইটার নাম বসান, সেটা যদি প্রোনাউন থাকে প্রোনাউনটা বসান, বার বসান, তারপরে এক্সক্লেম চিহ্ন বসান, হয়ে গেছে, ঠিক আছে। এভাবে এলাস, হুররে, আহা, ঠিক আছে, প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে এগুলা বসানোর পরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বসিয়ে দিতে হবে এগুলার পরে, ঠিক আছে। যেমন হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, এই যে ওয়ান WON, এই ওয়ানটাকে আমরা ওন বলি অনেক সময়, WON এটাকে আমরা কি বলি, ওন বলি না, এটার উচ্চারণ হলো ওয়ান, ওকে। সো তাহলে হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, ঠিক আছে, কি আনন্দ, আমরা ম্যাচটা জিতে গেছি, বুঝতে পেরেছেন। তাহলে দেখেন উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, এটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। তাহলে হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, ওকে। তারপরে আমরা যাই এখানে দেখেন হুররে উই হ্যাভ লার্নড ইংলিশ, হুররে উই হ্যাভ লার্নড ইংলিশ, কি মজা, আমরা ইংরেজি শিখেছি। আসলে ইংরেজি শিখে অনেক মজা। যারা শিখে নাই, আপনি যে খেলাটা পারেন না, দেখেন আপনার ওই খেলাটা ভালো লাগে না, ঠিক আছে। যে খেলাটা আপনি পারেন ওই খেলার প্রতি আপনার অনেক আগ্রহ আছে। যারা ইংরেজি জানে বিভিন্ন জায়গায় দেখবেন যে তারা ইংরেজিতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনি যখন ইংরেজি জানবেন তখন আপনি দেখবেন আপনার চিন্তাধারাটা ইন্টারন্যাশনাল চিন্তাধারা হয়ে যাবে। তখন আপনি ছোটোখাটো চিন্তাধারা করবেন না, ইন্টারন্যাশনালে কী করা যায় সে চিন্তাধারা করবেন, ঠিক আছে। ইংলিশের অনেক বড় একটা পাওয়ার, যদি ইংলিশ না যেই কোনো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেই ল্যাঙ্গুয়েজটা সারা বিশ্বে চলে, সেই ল্যাঙ্গুয়েজটা যদি আপনি জানেন তাহলে বিশ্ব আপনার হাতের মুঠোই। মনোযোগ দিয়ে যেভাবে বলা হয় সেভাবে শিখেন। এই যে বললাম প্রথম থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এই এক্সক্লামেটরি সেন্টেন্স পর্যন্ত
আপনি প্রত্যেকটা সেন্টেন্সে কতটুকু বুঝেছেন সেটা নিজে নিজে প্র্যাকটিস করেন। এই ভিডিও শেষ হওয়ার পরে আপনাকে একটা ওয়ার্কশিট দেওয়া হবে। এই ওয়ার্কশিটটা যখন আপনি সলভ করবেন তখন আপনি সেন্টেন্সের পুরোপুরি বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে হোয়াটসঅ্যাপে নক দেন, ঠিক আছে, আমাদেরকে নক দেন, আমরা আপনার সমস্যার সমাধান করে দেব। ইংরেজি না শিখে কোনো উপায় নেই। এই কোর্স করার পরে যে ইংরেজি শিখতে পারবে না, এটা ব্যর্থতাকে আমি নেব? নিলাম, আমি ব্যর্থতা নিলাম। তবে আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেভাবে বলি সেভাবে শেষ করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সো চলুন তাহলে আমরা সামনে যাই। এক্সক্লামেটরি সেন্টেন্সের আরও কিছু এক্সাম্পলস আমরা দেখি। ওকে, হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম, আমরা গেমটাকে জিতে গেছি। হোয়াট আ বিউটিফুল সিন, ওই যে সিন ইট ইজ দরকার নাই, আপনি এই পর্যন্ত লিখলে হবে। লিখলে বলতে এটা হলো বললেও হবে, স্পোকেন তো স্পোকেনে ইনফর্মাল বললে কোনো সমস্যা নাই, কিন্তু লেখার ক্ষেত্রে আপনি হোয়াট আ বিউটিফুল সিন ইট ইজ পুরোটা লিখতে হবে। ওকে, কত সুন্দর সিন এটা। তারপরে অ্যালাস মানে হলো দুঃখ প্রকাশ করতে, অ্যালাস ইউ হ্যাভ ফেইলড ইন ইংলিশ, ঠিক আছে, দুঃখ পেয়েছেন যে তুমি ইংলিশে ফেল করেছো। আমার কাছেও দুঃখ লাগে যে ইংলিশে ফেইল ইম্পসিবল। কেউ যদি ইংলিশে 80 নিচে পায়, 79ও যদি পায়, আমার কাছে খারাপ লাগে। কেন 79 পাবে ভাই? কোনো একটা সমস্যা হয়েছে, হয়তো বা সে প্রপার গাইডলাইনটা পায় নাই। এই গাইডলাইনটা ফলো করুন, আপনি ইংলিশে মিনিমাম একবার সর্বনিম্ন হলো 80 পাবেন, 80+ পাবেন ইনশাল্লাহ। ওকে, ডোন্ট ফরগেট টু রিক্যাপ দ্য প্রিভিয়াস লেকচার। প্রিভিয়াস যে লেকচারগুলো আছে, ডোন্ট ফরগেট টু রিক্যাপ, ওই লেকচারগুলো রিক্যাপ করবেন। অ্যান্ড টেক আ নোট ওয়াইল ইউ আর ওয়াচিং, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি, যদি আপনার কোনো প্রশ্ন থাকে, টেক নোট টু আস্ক মি লেটার। আপনি ইনস্ট্যান্ট যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে নোট করেন, যেন আমাকে পরবর্তীতে কোয়েশ্চেন করতে পারেন। প্রত্যেকটা লেসনের শেষে একটা প্রেজেন্টেশন আপনাকে দিতে হবে, একটা ভিডিও প্রেজেন্টেশন। আপনার প্রথম যে লেকচারটা পেয়েছেন আপনি, তারপরে আপনি আপনার ইন্ট্রোডাকশনটা কীভাবে দেবেন সেটা আমরা শিখেছি, হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ওকে, গ্র্যাজুয়ালি আপনি প্রত্যেকটা লেকচারের পর আপনি যদি লেকচারের পরে যদি কোনো ধরনের কি বলে না পান, প্রেজেন্টেশন যদি নাও পান, আপনি একটা প্রেজেন্টেশন রেকর্ডিং করবেন, একেবারে ম্যান্ডেটরি। ঠিক আছে, যদি আপনার প্রেজেন্টেশনের টপিক না পান, আমাদের কাছ থেকে হেল্প নেবেন, উই উইল হেল্প ইউ, বাট ইউ হ্যাভ টু মেক ভিডিও প্রেজেন্টেশন। এখন আমি যেমন একটা প্রেজেন্টেশন করছি, আপনার ক্যামেরাটাকে এই জায়গায় সেট করবেন, সেট করে আমার মতো করে দাঁড়াবেন। দাঁড়িয়ে এই যে প্রেজেন্টেশনটা আমি কিন্তু স্টার্টিংয়ে কী করবেন সেটা কিন্তু আমি বলে দিয়েছি, এটারও স্টার্টিংয়ে কিন্তু আছে, লেখা আছে। ঠিক আছে, স্টার্টিং বলবেন কি, হ্যালো মাই ডিয়ার প্যালস। প্যালস মানে হলো বন্ধুগণ, ঠিক আছে, মানে শুধু ফ্রেন্ডসই বলবেন। ভোকাবুলারি শেখার স্মার্ট ওয়ে হলো এইভাবে নতুন নতুন জিনিসগুলো শেখা, এরকম সিস্টেমেটিক ওয়েতে। আপনি যদি সারাদিন শেখেন ফ্যালস মানে বললো, ফ্যালস মানে বন্ধু, ফ্যালস মানে বন্ধু, এইভাবে এই ফ্যালস আর আপনি ইউজ করতে পারবেন না। অনেকে ডিকশনারি মুখস্থ করে ফেলে, তাকে 2টা সেন্টেন্স বলতে বলেন, বলতে পারবে না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো সিস্টেমেটিক ওয়েতে, সায়েন্টিফিক ওয়েতে ভোকাবুলারি শিখতে হবে। ঠিক আছে, চলুন শিখি। হ্যালো মাই ডিয়ার প্যালস বলবেন, হ্যালো মাই ডিয়ার প্যালস, এভাবে দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে এভাবে বলবেন, হ্যালো মাই ডিয়ার প্যালস, গুড ডে, দিস ইজ মি মাহমুদ বিফোর ইউ, নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট মাই সেলফ, সো লেটস দ্য বল রোলিং। এখানে মাই সেলফ নিয়ে কথা আছে, তাহলে চলুন আমরা শুরু করি। ঠিক আছে, হ্যালো মাই ডিয়ার প্যালস, গুড ডে, দিস ইজ মি মাহমুদ বিফোর ইউ, টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট মাই সেলফ, সো লেটস দ্য বল রোলিং। লেটস দ্য বল রোলিং মানে হলো কি, চলো শুরু করা যাক। যেমন মাঠের মাঝখানে বলটা থাকে, বলটা থাকলে তারপর কিক করার পরে কি বলটা রোল করা শুরু করে না, এটা একটা ফ্রেজ, সো লেটস দ্য বল রোলিং। বিভিন্ন ধরনের ফ্রেজ আমরা শিখবো কিভাবে বলা যায় যে চলুন শুরু করা যাক। ওকে, well, my full name's D. Mahmudul Hassan and Mahmud is my nickname. I'm a full-time student. এখানে আবার আমার নামটাই দিয়েন না, এটা আমার নাম, আপনার নাম দিয়েন। ঠিক আছে, আপনার নাম ব্যবহার করেন, এটা ভালো হবে। ঠিক আছে, আবার আদর করে বলেন না যে স্যার আমি আমার গার্লফ্রেন্ডের নামটা ইউজ করলে কোনো সমস্যা আছে? আসলে সমস্যা নেই কোন দিক থেকে, যে আপনি অন্ততপক্ষে ইংলিশে কথা বলছেন, এটাই হলো মেইন ফ্যাক্ট হলো আপনি ইংলিশে কথা বলছেন। ঠিক আছে, আমাদের দেশে প্রবলেম হয় কি জানেন, আমরা বলতে চাই না। এই যে আমি আপনাকে আজকে সুন্দর করে শিখিয়ে দিচ্ছি, আপনি যদি না বলে, আপনি যদি না ভিডিও প্রেজেন্টেশন করে বলেন যে স্যার আমি তো কোনো ফিডব্যাক পাই নাই,
তাহলে দোষটা কার বলেন? ঠিক আছে, আপনি ফিডব্যাক পাবেন গ্যারান্টেড। এইটাকে একটু প্রিপারেশন নিয়ে একটা ভিডিও প্রেজেন্টেশন করা যদি আপনার জন্য টাফ হয়ে যায়, লাইফে বড় কিছু আপনি কিভাবে হবেন বলেন? এত বড় শোতে গিয়ে আপনি কিভাবে কথা বলবেন? এত মানে কি বলে বড় জায়গায় গিয়ে আপনি কিভাবে কথা বলবেন? যদি ছোট্ট রুমের মধ্যে আপনি একটা ছোট্ট একটা ভিডিও প্রেজেন্টেশন না করতে পারেন, তাহলে আর দেরি কেন? এইটা শেষ হওয়ার সাথে সাথেই আপনি ক্যামেরাটা নিয়ে বসবেন এবং আপনি একটা ভিডিও প্রেজেন্টেশন করে গ্রুপে দিয়ে দেন। সবাইকে গ্রুপে দিয়ে দেন। আপনি মাথায় রাখবেন, ইফ ইউ ওয়ান্ট টু মেক দ্য বেস্ট ভিডিও, ইউ হ্যাভ টু মেক ফার্স্ট অফ অল দ্য ওয়ার্স্ট ওয়ান। সবচেয়ে খারাপটা তৈরি করতে হবে যদি আপনি সবচেয়ে ভালো ভিডিও তৈরি করতে চান। তাহলে আজকের ভিডিওটা সবচেয়ে খারাপ হোক কোনো সমস্যা নেই, কিন্তু শেষের ভিডিওটা যখন আপনি 100 টাইমস ভিডিওগুলো করবেন, লাস্টের ভিডিওটা দেখবেন যে আপনার বেস্ট ভিডিও হয়েছে। ঠিক আছে, তাহলে বেস্ট ভিডিও করার জন্য ওয়ার্স্ট আগে করেন। তারপর আসি, আই এম ইন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আপনি যেই ক্লাসে থাকেন, যাই করেন সেটা বলবেন। আই গো টু ঢাকা কলেজ, আই লাইক প্লেইং ক্রিকেট, ওয়াচিং ফুটবল ম্যাচ। চিট চ্যাটিং মানে হলো খোশ গল্প করা, উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড সো অন। অ্যান্ড সো অন মানে হলো ইত্যাদি। অ্যান্ড সো অন এটা হলো ইংলিশ। অ্যাটসেট্রা, ইটিসি যেটা দেখেন এটার ফুল ফর্ম হলো অ্যাটসেট্রা। ইটিসি হলো ল্যাটিন, আর অ্যান্ড সো অন হলো ইংলিশ। ঠিক আছে, আই এম অনেস্ট, ডেডিকেটেড, ট্রাস্টওয়ার্দি অ্যান্ড ফ্রেন্ডলি। আই উড লাইক টু বি আ ডক্টর। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে, আমার মা কি করে, বাবা কি করে, ভাই কি করে, বোন কি করে, এগুলো কেন দিলাম না? ইট ইজ দোজ ইনফরমেশন আর নট ফর দোজ ইনফরমেশন ইজ নট ফর ইউ। ওই ইনফরমেশনগুলো আপনার জন্য না। ঠিক আছে, ইনফরমেশনগুলো এগুলো হলো সম্পূর্ণ আপনার জন্য ইনফরমেশন। ঠিক আছে, আপনার কি, আপনি কে, সব কিছু কিন্তু এখানে আপনার জন্য দেয়া আছে। সো দ্যাটস অল ইন শর্ট অ্যাবাউট মি। আমার সম্পর্কে এটা শর্ট। তার মানে আমার প্ল্যান আছে আরও অনেক কিছু বলবো আমি। আমার লাইকস, ডিসলাইকস, ফেভারিট থিংস, হবিজ, আর অনেক কিছু আমি বলবো গ্র্যাজুয়ালি, বাট ডেফিনেটলি। ঠিক আছে, তাহলে এখনই আপনি স্টার্টিংটা করেন, মিডলে এটা বলেন এবং এন্ডিংয়ে সিম্পলি এটা বলেন। আমি আস্তে আস্তে আপনাকে আরও ভালো কিছু শেখাবো ইনশাল্লাহ। তাহলে এখনই আপনি প্রেজেন্টেশনটা ভিডিও রেকর্ডিং করে আপনি গ্রুপে দিয়ে দেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন, ফেসবুক গ্রুপে দিয়ে দেন। ঠিক আছে, এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে, আপনি এখনই জয়েন করুন ওই জায়গাটাতে। জয়েন করে এই ভিডিও তৈরি করে গ্রুপে দিয়ে দেন। আপনি যত দ্রুত এই কাজটা করবেন, আপনার ফ্লুয়েন্সি তত দ্রুত আসবে। মনে রাখবেন, আপনি যেহেতু এই কোর্সে আছেন, আপনি আমাদের কথা অনুযায়ী একটু চলেন, বিশ্বাস রাখেন আমাদের উপর। আমরা জানি আপনাকে কোন ওয়েতে নিয়ে যাচ্ছি। আপনি এটা ফলো না করলে আপনার জন্য সমস্যা হবে। আর যদি ফলো করেন, তাহলে আপনার সাথে আমরাই ইনশাল্লাহ টকশো করব। আমরা ইনশাল্লাহ কথা বলবো একই হট সিটে বসে। বলবো যে, হাই ডিয়ার লাভলি লিসেনার্স, টুডে আই হ্যাভ গট আ ভেরি স্পেশাল গেস্ট who has joined my online courses, and he has done this course, and finally he is able to speak before me, and I'm really lucky to be an educator of this person. আমি আপনাকে পরিচয় করে দেব অন্যদের সাথে। আমি আরও অনেকে পরিচয় করে দেব আপনাদের সাথে ইনশাল্লাহ গ্র্যাজুয়ালি, those who have joined my offline classes. ওকে, সো যেভাবে বলা হয় সেভাবে একটু করেন। আশা করছি যে আপনি ভালো ইনশাল্লাহ করবেন, অন্যদের থেকেও এগিয়ে থাকবেন। সো আজকের সেন্টেন্সের বেসিকের ক্লাসটা এখানেই শেষ। চলুন অন্য ক্লাসে চলে যাই।